ইয়ামাশিতার অপরাধ যদি হয় দায়ের ব্যর্থতা, তবে ফাঁস হওয়া তথ্য প্রমাণ অনুযায়ী হাসিনার অপরাধ দায়িত্বের চূড়ান্ত অপব্যবহার, যা নিঃসন্দেহে 21 শতাব্দীর মানবতাবিরোধী অপরাধের নিকৃষ্টতম উদাহরণ হয়ে থাকবে। 1946 সালের 23শে ফেব্রুয়ারি ফিলিপাইনের ম্যানিলায় 13 ধাপ সিঁড়ি বেয়ে ফাঁসির মঞ্চে উঠছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কুখ্যাত জাপানি জেনারেল তোমোইউকি ইয়ামাশিতা। টাইগার অফ মালায়া নামে পরিচিত এই জেনারেলের বিরুদ্ধে সরাসরি হত্যাকাণ্ড বা ধর্ষণের নির্দেশ দেওয়ার অভিযোগ ছিল না। তার অপরাধ ছিল কমান্ডার হিসাবে তিনি তার অধীনস্থ সৈন্যদের দ্বারা সংগঠিত গণহত্যা, ধর্ষণ ও অমানবিক নির্যাতন প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছিলেন। তার আইনজীবীরা জোর যুক্তি দিয়েছিলেন যে যুদ্ধের কেওটিক পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় সৈন্যদের উপর তার কার্যকর নিয়ন্ত্রণ ছিল না। কিন্তু আদালত সেই যুক্তি প্রত্যাখ্যান করে এক ঐতিহাসিক নীতি প্রতিষ্ঠা করে, যা আজ আন্তর্জাতিক আইনে ইয়ামাশিতা স্ট্যান্ডার্ড বা কমান্ড রেসপন্সিবিলিটি নামে পরিচিত। এই নীতির মূল কথা হলো, একজন নেতা বা কমান্ডার তার অধীনস্থদের অপরাধ সম্পর্কে জানলে বা জানার মতো অবস্থানে থেকেও যদি তা প্রতিরোধের বা দমনের জন্য যুক্তিসঙ্গত পদক্ষেপ না নেন, তবে সেই অপরাধের দায় তার উপরেও বর্তায়। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি, এই অজুহাত কোনো কমান্ডারকে দায় মুক্তি দেয় না। ইয়ামাশিতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল মূলত এই নীতির উপর ভিত্তি করেই, যা প্রমাণ করেছিল যে নিষ্ক্রিয়তাও একটি গুরুতর অপরাধ। প্রায় 8 দশক পর বাংলাদেশ এক আরও ভয়াবহ কমান্ডার রেসপন্সিবিলিটির সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শত শত নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যার অভিযোগ উঠেছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। সম্প্রতি ভারতের নির্বাসনে থেকে 3টি আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের দায় পুলিশের মাঠ পর্যায়ের কিছু ভুল সিদ্ধান্তের উপর চাপিয়ে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেছেন। চলুন ইয়ামাশিতা স্ট্যান্ডার্ড এবং আন্তর্জাতিক আইনের কাঠামোর মানদণ্ডে বিচার করে দেখা যাক, শেখ হাসিনার অপরাধ কি কেবল দায়িত্বের অবহেলা ছিল, নাকি ছিল তার চেয়েও বহুগুণ গুরুতর কিছু। ইয়ামাশিতা এবং শেখ হাসিনার দায়বদ্ধতার মধ্যে সবচেয়ে বড় এবং মৌলিক পার্থক্য হলো অপরাধের ধরনের। ইয়ামাশিতাকে দণ্ডিত করা হয়েছিল তার সৈন্যদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ার জন্য, অর্থাৎ এটা ছিল অপরাধমূলক নিষ্ক্রিয়তা বা অবহেলার দায়। বিপরীতে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ অনেক বেশি সরাসরি, সক্রিয় এবং ভয়ঙ্কর। অকাট্য তথ্য প্রমাণ বলছে যে তিনি কেবল হত্যাকাণ্ড প্রতিরোধেই ব্যর্থ হননি, বরং রাষ্ট্রীয় বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সরাসরি নির্দেশ দিয়েছিলেন। 2024 সালের 18 জুলাইয়ের একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডে বিবিসির অনুসন্ধানী দল বিবিসি আই এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা দ্বারা ফরেনসিকভাবে যাচাই করে দেখা গেছে তিনি বলছেন, আমি আগেও নির্দেশ দিয়েছি, এখন সরাসরি নির্দেশ দিয়েছি, এখন তারা লিথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানেই আন্দোলনকারীদের পাবে সেখানেই সরাসরি গুলি করবে। এই অডিও সত্যতা তৎকালীন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতেও সমর্থিত হয়েছে। আইজিপি জানিয়েছেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তাকে অবহিত করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিথাল ওয়েপন ব্যবহারের সরাসরি নির্দেশনা দিয়েছেন। সুতরাং ইয়ামাশিতার ক্ষেত্রে যা ছিল সর্বোচ্চ নেতৃত্বের অবহেলা বা ব্যর্থতার উদাহরণ, সেখানে শেখ হাসিনার ঘটনাটি সর্বোচ্চ ক্ষমতার সক্রিয় আদেশ বা প্রত্যক্ষ নির্দেশনার দিকে ইঙ্গিত করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী সরাসরি মানবতাবিরোধী অপরাধের নির্দেশ দেওয়া সেই অপরাধ প্রতিরোধে ব্যর্থ হওয়ার চেয়ে অকল্পনীয়ভাবে গুরুতর অপরাধ। ইয়ামাশিতার বিচার ছিল একজন কমান্ডারের ব্যর্থতার বিচার, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ একজন কমান্ডারের নিজেরই জল্লাদের ভূমিকা পালনের। দায়বদ্ধতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নিজের কমান্ডারের দায় স্বীকার করার নৈতিক সাহস। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও জেনারেল ইয়ামাশিতা তার মৃত্যুদণ্ডদাতাদের ব্যক্তিগতভাবে দোষারোপ করেননি। তার শেষ লিখিত বক্তব্যে তিনি একদিকে যেমন নিজেকে নির্দোষ দাবি করেন, তেমনি কমান্ডার হিসেবে ব্যর্থতার দায়ও স্বীকার করে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, কেউ যদি বলে আপনার জাপানি বাহিনীকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাই ছিল না, তাহলে আমি কিছু বলবো না।
এটা ছিল একজন পরাজিত সেনাপতির নীরব দায় স্বীকার। অন্যদিকে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা তার দায় অস্বীকার করে পুরো দোষটি পুলিশ বাহিনীর কাঁধে চাপিয়ে দিয়েছেন। এটি কেবল নৈতিক দেউলিয়াপনা নয়, এটি সেই অনুগত বাহিনীর প্রতি চরম বিশ্বাসঘাতকতা যাদের তিনি নিজের ক্ষমতার রক্ষা কবচ হিসেবে ব্যবহার করেছিলেন। সবচেয়ে বড় পরিহাস হলো শেখ হাসিনার সরকারই বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছিল, যেখানে 1971 সালের মানবতা বিরোধী অপরাধের জন্য অনেককে কমান্ডার রেসপন্সিবিলিটির নীতির ভিত্তিতে দণ্ডিত করা হয়েছিল। সেদিন ট্রাইব্যুনালের যুক্তি ছিল শীর্ষ নেতারা সরাসরি গুলি না চালালেও তাদের নির্দেশ, নীতি ও নীরব সম্মতি অধস্তনদের অপরাধ করতে উৎসাহিত করেছে। আজ ইতিহাসের কি নির্মম প্রতিশোধ, সেই একই নীতি তার নিজের বিরুদ্ধেই সবচেয়ে শক্তিশালী অভিযোগ হয়ে দাঁড়িয়েছে। আইসিটির প্রধান অভিযোগকারী যেমনটা বলেছেন, শেখ হাসিনা ছিলেন এই অপরাধের প্রাণভ্রমরা অর্থাৎ নিউক্লিয়াস। তার নির্দেশ ছাড়া এমন সিস্টেমেটিক হত্যাকাণ্ড সম্ভব ছিল না। ইয়ামাশিতার বিচার প্রমাণ করেছিল যে কোনো কমান্ডারই তার অধীনস্থদের নৃশংসতার দায় এড়াতে পারে না, এমনকি যদি তার নিয়ন্ত্রণ শিথিল হয়ে থাকে। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সেই মানদণ্ডকেও বহু দূরে ছাড়িয়ে গেছে। তার বিরুদ্ধে অভিযোগ নিষ্ক্রিয়তার নয়, বরং সক্রিয় নির্দেশের। তার বিরুদ্ধে অভিযোগ পরোক্ষ সম্মতির নয়, বরং প্রত্যক্ষ ষড়যন্ত্রের। ইতিহাস হয়তো এভাবেই তার বিচার সম্পন্ন করে। যেই নীতির মাধ্যমে তিনি অন্যদের বিচার করেছিলেন, সেই একই নীতির কাঠগড়ায় আজ তিনি নিজেই দণ্ডায়মান। ইয়ামাশিতার অপরাধ যদি হয় দায়ের ব্যর্থতা, তবে ফাঁস হওয়া তথ্য প্রমাণ অনুযায়ী হাসিনার অপরাধ দায়িত্বের চূড়ান্ত অপব্যবহার, যা নিঃসন্দেহে 21 শতাব্দীর মানবতা বিরোধী অপরাধের নিকৃষ্টতম উদাহরণ হয়ে থাকবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।